হ্যালো বন্ধুরা, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আমার কনসেপ্ট অফ ডিজিজ চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেটা আমরা যেভাবে আলোচনা করে থাকি মেডিসিন এবং তার রুব্রিক্স, অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন এবং তার রুব্রিক্স, সেটার থেকে বেরিয়ে এসে একটু আলোচনা করছি। এটা খুব নিত্য প্রবলেম মানুষের, সবাই আমরা ফেস করি এই প্রবলেমটা, এবং আমরা সচরাচর খুব সলিউশন করতে পারি না। সেই জন্য আমি এটা আজকে আলোচনা করছি। আশা করি সবাইকার ভালো লাগবে। এটা হলো ব্যাড ব্রিথ, मेडिकल टर्म में আমরা বলি हेलिटोसिस और फिटर ऑरिस। एक्चुअली ये मुंह से बदबू आना है और बहुत बैड टाइप का स्मेल आ रहा होता है। एक्चुअली इसको हम लोग फिटर ऑरिस भी बोलते हैं। तो इसको अगर हम लोग डिस्क्रिप्शन में जाएंगे, व्हाट इज द फिटर ऑरिस और व्हाट इज द कॉज ऑफ फिटर ऑरिस और हाउ इट विल क्योर, हम लोग इसको डेफिनेशन में अगर जाते हैं तो देखेंगे एक अनप्लीजेंट ऑफेंसिव बैड ब्रीथ और बैड स्मेल कमिंग फ्रॉम माउथ। मुंह से जो बहुत बुरा टाइप का गंध आ रहा होता है और हम लोग दूसरे के सामने बात करने में बहुत खुद को शर्मिंदा लगता है। ये एक पोर ओरल हाइजीन के लिए होता है, बट इट इज लिंक्ड विथ वेरियस हेल्थ कंडीशंस और हेल्थ इश्यूज। बहुत सारा हेल्थ कंडीशन है जो इसके साथ जुड़ा हुआ है, हम लोग उसका भी चर्चा करेंगे आज। দেখুন, আমরা দেখছি কি যে আমরা কি কারণে আমরা খারাপ গন্ধে ভুগি। মুখের যে গন্ধটা হয় সেই গন্ধটা আমরা কি কারণে দেখি বা কি কারণে আসে। আমরা সব সময় সব জিনিসগুলো বুঝে উঠতে পারি না, সেজন্য আমরা ঠিক করে সারাতেও পারি না এবং আমাদের ট্রিটমেন্টটাও ঠিকঠাক হয় না। ম্যানেজমেন্টে আমাদের একটা ভুল থেকে যায়। যেমন ধরুন, আমরা নিত্য গন্ধটা পাই। প্রথম কথা হচ্ছে, গন্ধ কি থাকে না? গন্ধ সকলেরই প্রায় প্রায় থাকে। गंध अक्सर रहता ही है, लेकिन पूरा रात भर खाना जो पचता है, जो डाइजेशन होता है, वो तो थोड़ा सा गंध रहता ही है। सुबह हम लोग मुंह धोने के बाद ये साफ हो जाता है, क्लियर हो जाता है। तो ये जो कॉज है, ये मेडिकल कोई प्रॉम्प्ट कॉज नहीं है, ये नॉर्मल चीज है। तो हम लोग अगर बीमारी की अवस्था में जाते हैं, जो लोकल कॉजेस है, जो रिमोटेस्ट कॉजेस है, और जो डिफरेंट टाइप्स ऑफ हेल्थ इश्यूज है और अदर्स जो फैक्टर्स है इसके रिलेटेड, उसका भी हम लोग चर्चा करेंगे। क्यों हमारा हेलिटोसिस होता है, क्यों बैड ब्रेथ होता है। हम लोग सबको ही जानते हैं, जो हम लोग लैक ऑफ रेगुलर प्रॉपर ब्रशिंग, ये बहुत बड़ा समस्या होता है। जो छोटे बच्चे हैं, दांत जो परमानेंट टीथ आने के पहले ही जो डेसिडुअस टीथ होता है, उसमें ठीक से मम्मी बच्चे को प्रॉपर ब्रशिंग नहीं दे पाता है और बच्चा ब्रश करना नहीं चाहता है। और जब बुजुर्ग होते हैं वो भी ठीक से ब्रश नहीं करता है, प्रॉपर ब्रशिंग नहीं होता है। मतलब आपको अप डाउनवर्ड जो है प्रॉपर ब्रशिंग जो तरीका है वो ठीक से नहीं होता है, और दोनों दांत के बीच में फूड मटेरियल जो जम कर रह जाता है वो भी साफ नहीं होता है। ये भी एक कारण है। और ये बहुत सारा जो बैक्टीरियल इन्फेक्शन है, ये फ्लेक्स एक्युमुलेट होने में बहुत हेल्प करता है। দেখুন, আমরা যে কথাটা বলছি, আমরা যদি প্রপার ব্রাশিং ঠিকঠাক না করি এবং আমরা যদি ফ্লসিং সুতো দিয়ে যদি ফ্লসিং না করি, বা যদি মুখের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন হতেই থাকে, তাহলে যে প্লেক্সটা যে অ্যাকুমুলেট হয় ওখানে, সেই প্লেক্স কিন্তু অ্যাকুমুলেট হতে সহায়তা করে। ওই অ্যাকুমুলেট হয়ে যাওয়া প্লেক্স বা দাঁতের গোড়ায় জমে থাকা ফুড কন্টেন্টস, বা ধরুন কোনো ইনফেকশন বা খাবারের কোনো কোনা জমে থাকার পরে দাঁতের মুখের মধ্যে একটা ইনফেকশন তৈরি হয়, একটা ব্যাড সিচুয়েশন তৈরি হয়। এইভাবেও কিন্তু মুখের মধ্যে গন্ধ আসে, এটা সাধারণ ব্যাপার। এইবার যে ফ্লসিং যে হচ্ছে, সেই ফ্লসিং সুতো দিয়ে যদি আমরা দাঁতের মাছগুলো পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ওই প্লেক্সটা জমতে পাবে না। এইভাবেও কিন্তু আমরা ব্যাড ব্রিথ থেকে মুক্তি পেতে পারি। এবং যেটা ওরাল সলিউশন আছে, সেটা যদি আমরা খাবার পরে ব্রাশিং করে নিয়ে আমরা যদি ওই ওরাল সলিউশন দিয়ে গার্গল করি বা মুখের মধ্যে কুলকুচে করে নিই বা কুল্লি করে নিই, তাহলে কিন্তু আমরা ওখান থেকে সঠিক একটা সমাধানের পথ খুঁজে পাবো।
এইবারে আমরা দেখুন এখানটা যদি আমরা মুখের ওরাল হাইজিনের প্রপার কথাটা বলি, আরো কয়েকটা কথা এসে যায় এর সাথে সাথে। যেমন ধরুন মুখে সাধারণত যে স্যালিভারি সেক্রিশন হয়, স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালিভারি অ্যামাইলেজ যে সেক্রিশন হয়, টাইলিন সেক্রিশন হয়, এই যে সেক্রিশনগুলো হচ্ছে মুখের যে অ্যাকচুয়ালি আমরা যে কার্বোহাইড্রেট ফুড আমরা গ্রহণ করি বা যেটা চিবিয়ে খাই, সেখানে এই চেবানোর সময় যে এনজাইমগুলো সেক্রিশন হয়, অনেকে কি করেন যে খাবারটাকে ডাইরেক্ট গলার মধ্যে দিয়ে দেয়। বাচ্চা বা অনেকেই বয়স্ক মানুষও চিবিয়ে খেতে পারেন না, বিভিন্ন কারণে চিবিয়ে খেতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু মুখের মধ্যে এনজাইমগুলো ঠিকঠাক সেক্রিশন হচ্ছে না বা খাবারের সঙ্গে চেবানো যাচ্ছে না, মিশছে না। একটা ওরাল যে ওয়ার্ক অ্যাক্টিভিটি সেটা কিন্তু ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাচ্চাবেলা থেকে বা শৈশব থেকে অনেকেই টনসিলাইটিসে ভুগেছেন বা পেরিটনসিলার অ্যাবসাস হয়েছে, অথবা সাইনোসাইটিসের একটা হিস্ট্রি ছিল, অথবা ধরুন যেখানে ডিএনএস বলি আমরা, ডেভিয়েটেড নাজাল সেপ্টাম বা অ্যালার্জিক রাইনাইটিস, এই সমস্ত যে প্রবলেমগুলো থাকে তারাও কিন্তু মুখের মধ্যে একটা ব্যাড স্মেল ক্যারি করে। তো আমরা ধরুন যদি ডিএনএস থাকে, सपोज एक कथा আমি একটু আরো বলে নিই, डेविएटेड नेजल सेप्टम अगर होता है किसी को, तो डीएनएस का जो एलर्जिक राइनाइटिस का जो स्थिति है उसको सही तरीके से ट्रीटमेंट करना होगा। ट्रीटमेंट लेने से राहत मिलता है और पेशेंट ठीक भी होता है। अक्सर जो डीएनएस का पेशेंट को सर्जरी में जाना पड़ेगा ऐसा बात नहीं है, और मैक्सिलरी साइनोसाइटिस है, पैन साइनोसाइटिस है और अदर टाइप ऑफ साइनोसाइटिस जो है, इसको भी ट्रीटमेंट में ठीक किया जा सकता है। टॉन्सिलाइटिस को भी दवाई में ठीक किया जा सकता है। तो एडिनोइड का केस भी होता है, उसको भी दवाई में ठीक किया जा सकता है। अब की बार हम लोग जाएंगे जो रिमोटेस्ट जो कॉज है। रिमोटेस्ट कॉज क्या क्या है, जैसे मान लीजिए रेस्पिरेटरी इन्फेक्शन है, GERD है जो गैस्ट्रो इसोफेजियल रिफ्लक्स डिसऑर्डर्स है, जो मुंह से बाहर का चीज है, जो ना टॉन्सिलाइटिस है ना ओरल हाइजीन के बारे में बात मैटर है। इसको छोड़ करके क्या क्या बीमारी होने से मुंह में गंध आ सकता है। हम लोग साधारण सी एक बात कहते हैं कि जो लीवर का कंप्लेन है इसलिए मुंह में गंध आ रहा है, या मान लीजिए जिसका बावल साफ नहीं हो रहा है, क्लियर नहीं हो रहा है, इसका मतलब पेरिस्टाल्टिक मूवमेंट और पेरिस्टाल्टिक मोशन जो है ठीक नहीं है, बावल मोशन ठीक नहीं है, कॉन्स्टिपेशन है, कई दिन से वो बावल नहीं हो रहा है, या खाना खाया जा रहा है, খাবার যে খাচ্ছে ধরুন এটা কন্টিনিউ খাবার খেয়ে যাচ্ছে কিন্তু পায়খানা পরিষ্কার হচ্ছে না, পেরিস্টালটিক মুভমেন্ট বা বাওয়েল মোশন ঠিক হচ্ছে না, এই একটা কন্ডিশনেও কিন্তু মুখের মধ্যে অফেন্সিভ স্মেল, ব্যাড স্মেল বা অফেন্সিভ ফ্ল্যাটাস এগুলো আসে। এইবার সেক্ষেত্রে আমরা যে কন্ডিশনটাকে ধরি সেটা হলো প্রপার এনজাইম সিক্রিশন ঠিকঠাকভাবে হয় না, আমরা ইরেগুলার ফুড ইনটেক করি। আমরা সবাই জানি যে স্টমাক থেকে HCl সিক্রিশন হয়, এবং ধরুন GERD বলে একটা কথা আছে। GERD মানে হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। সেখানে কি হয় না, বেশি পরিমাণ সিক্রিশন হচ্ছে স্টমাক থেকে HCl এবং সেটা রিফ্লাক্স হয়ে স্টমাক ইসোফেগাসের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, এবং সেই কজ সেটাও কিন্তু একটা ফাউল ব্রিথ তৈরি করে। GERD হলেও কিন্তু একটা ফাউল ব্রিথ মুখে আসে, বাজে গন্ধ মুখে আসে, ব্যাড স্মেল আসে। এইবার ধরুন যে রেসপিরেটরি কিছু ডিজিজের কথা বলি, যেটা হলো जो रेस्पिरेटरी इन्फेक्शंस, जो चेस्ट का इन्फेक्शन है, रेस्पिरेटरी इन्फेक्शंस जो है क्या क्या है, हम लोग सबको जानते हैं कि ब्रोंकाइटिस है, ट्यूबरकुलोसिस है, निमोनिया है, और कई सारा बीमारीज है जो एम्फाइसीमा ऑफ लंग्स है, और अदर्स कुछ बीमारी है जो बैड स्मेल ला सकता है। इसमें क्या होता है, जो ब्रोंकाइटिस है बहुत दिन से खांसी चल रहा है, खांसी ठीक नहीं हो रहा है, जो लगातार 2 महीना 3 महीना हो गया खांसी ठीक नहीं हो रहा है। और न्यूमोनिया में तो साल्मोनेला टाइफी, डिप्लोकोकस न्यूमोनिया, इस तरह का जो बैक्टीरिया है
वो पॉजिटिव होता है। ये सब बीमारी में भी फाउल स्मेल होता है, बैड स्मेल होता है, फिट और ऑरिश होता है। अब लीवर और किडनी डिजीज, कुछ कुछ लीवर की बीमारियां हैं और किडनी का भी कुछ बीमारियां हैं। जो बीमारी है उसमें भी बैड स्मेल होता है। লিভার এবং কিডনির কিছু রোগেও কিন্তু ব্যাড স্মেল আসে। এইবার ধরুন যে রেসপিরেটরি যেগুলোর কথা বললাম সেটা হচ্ছে শুধুমাত্র রেসপিরেটরি ইনফেকশন, মানে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, এমফাইসিমা অফ লাংস, এই সমস্ত কন্ডিশনগুলোতে ব্যাড স্মেল আসছে। জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, সেক্ষেত্রে গন্ধ আসছে। ডায়াবেটিস মেলাইটাস, ধরুন ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, আমরা সবাই জানি যে আনকন্ট্রোল ডায়াবেটিস ক্যান কজ অফ অফেন্সিভ ব্রিথ ইন মাউথ। সবাই জানি ডায়াবেটিস মেলাইটাস কেন হয়, যে আমরা এখানে ইনসুলিনের সেক্রেশন কম পাই প্যানক্রিয়াস থেকে, যার ফলে ডায়াবেটিস টাইপ 2 হয়। এইবার আমরা একটু আগেই বললাম যে ফলিকুলার টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, অ্যাডিনোয়েডস, ক্রনিক সাইনোসাইটিস, প্যানসাইনোসাইটিস, এই সমস্ত রোগগুলিও কিন্তু মানে ফিটর অরিস বা হেলিটোসিসের কারণ। তাহলে আমাদের যদি আমরা এই ধরনের কন্ডিশন পেয়ে থাকি তাহলে আমরা মেডিসিনাল হেল্প নিয়ে ওই রোগগুলি সারানোর জন্য যথাযথ প্রয়াস করব। যদি আমরা সেটাকে সারাতে না পারি, ধরুন টনসিলাইটিস সারলো না, তাহলে আমাদেরকে সার্জারির সহায়তা নিতে হবে। যদি ধরুন আমাদের ডিএনএস বলে একটা কথা আছে, ডেভিয়েটেড নাজাল সেপ্টাম, এটা কোনো মতেই সারলো না, অ্যালার্জিক রাইনাইটিস সারলো না, তখন আমাদের যে অবস্ট্রাকশন হচ্ছে আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে ঠিক করার জন্য। যদি আমরা প্রপারভাবে এটাকে ঠিক করে নিতে পারি, টনসিলাইটিস বলুন বা ডিএনএস বলুন, এটা ঠিক করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা যে কারণে হেলিটোসিস হচ্ছে সেটা মুক্ত হবে এবং হেলিটোসিসটাও প্রপারলি ঠিক হয়ে যাবে। এইবার আমরা কিছু খাবারের কথা বলি। যেমন ধরুন আমরা গার্লিক খাচ্ছি, রসুন খাচ্ছি বা পেঁয়াজ খাচ্ছি বা উগ্র গন্ধযুক্ত কোনো খাবার খেলাম, তখন তো ন্যাচারালি মুখের মধ্যে একটা গন্ধ থাকবে এবং সেটা কিছু সময় ধরে ক্যারি হবে, এটা থাকবে, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু ইফ উই ডু ফাস্টিং, যদি আমরা ফাস্টিং করি, খাবার না খাই, খাবার স্কিপ করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মুখের মধ্যে একটা বাজে স্মেল চলে আসার সম্ভাবনা অনেক বেশি। কেননা আমাদের অ্যাসিড অ্যালকালাইন রিঅ্যাকশন বডির মধ্যে কিন্তু চলছেই, এই কারণেই কিন্তু গন্ধটা আসে। এইবার আদার্স অন্যান্য কিছু কন্ডিশন আছে, যেমন ধরুন যে আমরা যেগুলো দেখছি বাইরের থেকে, যে স্মোকিং এবং টোবাকো চিউইং এর আজকের দিনে একটা প্রচন্ড পরিমাণে প্রবণতা এসে গেছে। প্রতিটা লোক শখ করে টোবাকো চিউইং করে যাচ্ছে, ফলে কি হচ্ছে, মুখের মধ্যে যে ইনার লাইনিং, যে মিউকাস মেমব্রেনটা আছে, সেই মিউকাস মেমব্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লাইনিংটা নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই লেয়ারগুলো একটা বাজে অবস্থায় চলে আসছে এবং অ্যাকচুয়ালি মাড়িটাও নষ্ট হয়ে যাচ্ছে, মাড়িটা ক্ষয়ে যাচ্ছে। সেই মাড়ির যে ডিজেনারেশন হচ্ছে বা ডিকে হচ্ছে ওই লেয়ারটা হয়ে যাওয়ার ফলে কিন্তু মুখের মধ্যে একটা ইনফেকশন ভাব, এক্সট্রা রেডনেস, এগুলো থেকে যাচ্ছে এবং গাম ইনফেকশন তৈরি হয়, জিঞ্জিভাইটিস তৈরি হয়। এই যে গাম ইনফেকশন, রেডনেস অফ ইনার সারফেস অফ মাউথ অ্যান্ড চিকস, এটাও কিন্তু প্রচুরভাবে দায়ী, মানে বড়ভাবে দায়ী আমাদের এই ফিটর অরিস বা হেলিটোসিস হওয়ার জন্য। আমরা তো যখন খাই এই ধরনের বিভিন্ন রকম দ্রব্যগুলো, তখন মুখের থেকে একটা ভালো গন্ধ বেরোয়, কিন্তু যখন এটা বাজে অবস্থা তৈরি করে তখন কিন্তু মুখে একটা বাজে গন্ধ আসে এবং আমরা আমাদের নিজেই দুর্দিনটা ডেকে আনছি। শখে খাচ্ছি কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে, যাতে কিছু কিছু ফ্যামিলি রুইন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে শুধু এই কারণে, এবং সেখান থেকে ক্যান্সার পর্যন্ত তৈরি হচ্ছে। আমরা এই দুর্বিষহ পরিস্থিতির কথাটা কিন্তু কেউ শখের সময় চিন্তা করছি না। আমরা তখন কিন্তু সংসারের কথা, নিজের ব্যক্তিগত জীবনের যে কষ্টের উপার্জনের কথা আমরা কেউ মনে রাখি না। ওই সামান্য পয়সায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের দ্রব্য খেয়ে যাচ্ছি। এবার ধরুন ড্রাই মাউথ,
ড্রাই মাউথও কিন্তু একটা কারণ। এইখানে আমরা যদি মনে করি যে স্যালাইভা সিক্রেশন হচ্ছে না, আমরা প্রপার ওয়াটার ইনটেক করছি না, জল খাচ্ছি না, বা স্যালিভারি সিক্রেশন হচ্ছে না, এই স্যালিভারি অ্যামাইলেজ সিক্রেশন হচ্ছে না, যদি কোনোভাবে এই সিক্রেশনগুলো না হয়ে থাকে, ড্রাই হয়ে থাকে, তাহলে পারতপক্ষে কি হচ্ছে, कुछ तो हो रहा है। मान लीजिए सेक्रेशन मुंह में नहीं हो रहा है, सैलिवरी अमाइलेज का सेक्रेशन नहीं हो रहा है, अगर नहीं होने से वहां बैक्टीरिया जो है जमने का, बैक्टीरिया एक्यूमुलेट होने का एक कंडीशन अपने आप तैयार हो रहा है, और उसके जरिए इन्फेक्शन होने के बाद जिंजिवाइटिस होगा, दूसरा कुछ इन्फेक्शन होगा, जिसके चलते जो मुंह में गंध आना वो इजी हो जाएगा, वो आते रहेगा कंटिन्यू। इसलिए हमको मुंह साफ करना और बैक्टीरिया वहां जमने ना पाए, इसलिए हमको वो कंडीशन को हटा देना है, और जो एंजाइम्स है उसको सेक्रेशन होने के लिए मदद करना पड़ेगा। टाइम टू टाइम खाना खाना, मुंह साफ करना, ये बहुत जरूरी होता है। अब और भी एक चीज है इसके अलावा, जो है मान लीजिए स्ट्रेस एंड एंजाइटीज। कुछ स्ट्रेस होता है, एंजाइटी होता है, जिसमें ज्यादा सेक्रेशन होता है HCl का। जो पेशेंट ধরুন বেশি অ্যাংজাইটি করে যে আমার প্রচুর অ্যাসিড হচ্ছে, প্রচুর গ্যাস হচ্ছে, ডাক্তারবাবু কোনো মতেই ঠিক হচ্ছে না, সেই যে প্রচুর আনকন্ডিশনাল যে অ্যাংজাইটিটা, সেই অ্যাংজাইটি কিন্তু গ্যাস বা অ্যাসিডিটি তৈরি হওয়ার একটা কারণ। HCl সেক্রেশনের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাহলে এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু ফিটর অরিস, হেলিটোসিস বা ব্যাড ব্রিথ তৈরি করছে। তাহলে প্রথম হলো লোকাল কজ, দ্বিতীয় হলো যে সমস্ত আমরা হেলথ ইস্যুসগুলো আলোচনা করলাম, রেসপিরেটরি কন্ডিশন বলুন, GERD বলুন, লিভার বা কিডনি ডিজিজের কথা, বা ডায়াবেটিস মেলাইটাসের কথা, বা ফলিকুলার টনসিলাইটিস থেকে DNS এর কথা, বা সাইনোসাইটিসের কথা, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যখন আমরা মুখের মধ্যে বাজে গন্ধর কথা চিন্তা করব, সাধারণত যেটা হয় সেটা হলো আমাদের লোকাল কন্ডিশনটা, মানে আমরা ওরাল হাইজিন কিভাবে মেনটেন করব, কিভাবে আমরা প্রপার ব্রাশিং করব, টুথপেস্টটা ঠিক ব্যবহার হচ্ছে কিনা, এবং খাবার জমে থাকলে বা ফ্লেক্স জমে থাকলে সেখানে ফ্লসিং হচ্ছে কিনা। ফ্লসিং যদি হয়, ফ্লসিং হলে কিন্তু কোনো মতেই ওই ফ্লেক্সটা জমবে না এবং একটা পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে, সেখানে ব্যাড স্মেল হবে না, ব্যাড ব্রিথ হবে না। এবং আরেকটা জিনিস ওখানে জমে যায়, সেটা হলো ভোলাটাইল সালফার কম্পাউন্ড, VSC। এটাও একটা কারণ যেখানে ব্যাড ব্রিথ হতে পারে, তো সেটা জমবে না যদি আমরা ফ্লসিং করতে পারি। তাহলে আপনারা এগুলোকে মাথায় রেখে, এবং যদি গার্গেল, যে ওরাল হাইজিন বা ওরাল হাইজিন মেনটেন করার জন্য যে ওরাল ড্রপস পাওয়া যায়, মুখের যে ড্রপ পাওয়া যায়, সেই ড্রপটা আমরা যদি 20 ফোঁটা কি 15 ফোঁটা, বা বাচ্চাদের ক্ষেত্রে 5 থেকে 10 ফোঁটা দিয়ে আমরা গার্গেল করাই বা মুখ কুলকুচে করাই খাবার পরে, অন্তত দুপুরে একবার, রাত্রে একবার, বা সকালে একবার, রাত্রে একবার, এটা যদি করাই, তাহলে ওরাল হাইজিনটা কিন্তু প্রপার মেনটেন হবে। আর প্রপার ব্রাশিং, যেটা মানে আপ অ্যান্ড ডাউন, যদি আমরা প্রপার ব্রাশিং করি ঠিক সময় মতো, অন্তত দিনে 2 বার কমপক্ষে, তাহলে কিন্তু আমরা এই যে ব্যাড ব্রিথ বা ফাউল স্মেল, এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবার ধরুন অন্যান্য যে রোগের কথা আলোচনা করলাম, সেগুলো তো একটু জটিল, সেগুলোর জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে তারপর চিন্তা ভাবনা করা উচিত, এবং আপনারা সেগুলো চিন্তা করে দেখবেন, এবং মেডিকেল কন্ডিশনগুলোতে মেডিকেল গ্রাউন্ডে গিয়ে সমস্ত কিছু সিচুয়েশন অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে এবং প্রয়োজনীয় সহায়তা নিতে হবে। সেটার জন্য আপনারা লোকাল হসপিটাল, OPD এবং বড় বড় যে সরকারি বা প্রাইভেট হসপিটালগুলো আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি এই ধরনের কোনো কমপ্লিকেশন এসে থাকে। আশা করি আজকের যে ছোট্ট প্রয়াস, যে ভিডিওটি আমি তৈরি করলাম, এটি একটি ছোটই প্রবলেম, ফিটর অরিস বলুন বা এই হেলিটোসিস বলুন, কিন্তু অনেক মানুষই আমরা এই জিনিসটাতে ভুগি, এটা আর অ্যাকচুয়াল কেয়ার করে দেখা হয় না। এই যে হেলিটোসিস বা ব্যাড ব্রিথ বা ব্যাড স্মেল, এটা আমরা হোমিওপ্যাথিক্যালি ট্রিট করতে পারি, এবং যথাযথ সিমটম কালেকশন করে, সিমটম সিমিলারিটি অনুযায়ী আমরা কিছু মেডিসিন আছে যেগুলো আমরা ট্রিট করলে খুব সুন্দর এবং উপযোগী রেজাল্ট পাই। আপনারা যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সহায়তা নিতে পারেন,
এবং আপনারা উপকৃত হতে পারেন। এটার জন্য শুধু একটাই দরকার, টোটালিটি অফ সিমটমস কোনো একজন ডাক্তারের সাথে গিয়ে ডিসকাস করা এবং তার কাছ থেকে উপযুক্ত মেডিসিনটি নেওয়া।